সরাসরি সম্প্রচার করা হচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনা নাহিদ রহমান ও লবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। তথ্য ও প্রযুক্তি আইন নিয়ে আজ কথা বলবো ব্যারিস্টার পারভেজ আহমেদের সঙ্গে, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন দেখানো ফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে তথ্য ও প্রযুক্তি কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের দেশে যে আইনগুলো বিদ্যমান রয়েছে সেগুলো যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ল অ্যান্ড অর্ডার দর্শক যারা দেখছেন দেশে প্রবাসে, তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি আইন। এখন পর্যন্ত আমাদের দেশে এটা ব্যবহারটি খুব বেশি। দ্যাট মিনস মানুষের মধ্যে তথ্য প্রযুক্তি নিয়ে ব্যাপক আগ্রহ আছে, তারা ব্যাপক অর্থে সেটা ব্যবহারও করছে। এখন আইনের সচেতনতা অসচেতনতা দুটো যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে অধিকাংশ জনগণই শুধু জানে যে একটি শব্দ, যে বেশি লেখালেখি করলে পুলিশ ধরে নিয়ে যাবেন, এর বেশি পারসেপশন তাদের মধ্যে খুব একটা কাজ করে না। এখন ব্যাপারটি হচ্ছে যে আমার দেশে তথ্য প্রযুক্তির ব্যবহারটি কিন্তু খুব বেশি একটি লম্বা সময় বলা যাবে না। 2006 সালে আমরা জানি যে প্রথম এটা নিয়ে কথা ওঠে এবং সরকার একটি আইনও করে যায়, তৎকালীন সরকার, কিন্তু সেটা খুব ব্যাপক অর্থে প্রয়োগ বলতে যেটা বোঝায় সেটা হয়নি কখনো। 2013 সালে এটা আক্ষরিক অর্থে সরকার এই আইনটি পাশ করে ব্যাপকভাবে, এবং এর মধ্যে সবচাইতে বেশি সমালোচিত বলুন বা যে আইনটি বা যে ধারাটি সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার মধ্যে সেকশন 57, যেটা নিয়ে আসলে আমরা মূলত কথা বলি বা সর্বক্ষেত্রে আলোচিত হয়, এবং বিশেষ করে যারা সংবিধান বিশেষজ্ঞ তারাও যেমন এটা নিয়ে কথা বলছেন, যারা আইন প্রণেতা আছেন তারাও কথা বলছেন, এবং দেশের সাধারণ জনগণ যারা যে ধারাটা নিয়ে উদ্বিগ্ন প্রায় লেখা থাকে দেখবেন যে আমি সব কিছুকে চেয়েও বেশি ভয় পাই ধারা 57-কে। তো বেসিক্যালি তথ্য প্রযুক্তি আইন 2013 সালের এই আইনটি নিয়ে আমরা বেসিক্যালি আমরা যারা আইনজীবী আছে, যারা আইন নিয়ে যারা কাজ করেন, যারা গবেষণা করছেন, তারা বেসিক্যালি এটার উপরে বেশি এমফেসিস। সো এটা মেইন লটা হচ্ছে আপনি বলছেন যে তথ্য প্রযুক্তি আইন 2013, সো ইটস অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। এটা শব্দটি আসলে এরকম যে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি, কিন্তু একেবারেই যদি আমরা একজন আইনের ছাত্র হিসেবে কথাটা বলতে চাই তাহলে দেখব যে এই আইনটির প্রায়োগিক দিকটি খুব উজ্জ্বল। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 2013 সালের আইনটি পাশ হওয়ার পরে যখন তখন যে কোনোভাবেই এটা প্রয়োগ হচ্ছে। কিন্তু এইটার সাইবার ক্রাইম বলতে যেটা বোঝায়, যে শব্দটি আমরা আঞ্চলিকভাবে দেখি বা আমার দেশের পার্সপেক্টিভে দেখি, আমার দেশে কিন্তু মানুষ এখনও এই আইনটির ব্যবহারিক দিকটি যেমন এখনও তারা জানেন না, ঠিক তেমনিভাবে যারা ব্যবহার করতে আসেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, যারা আইন প্রণেতা আছেন, ইভেন আই এম ভেরি ডাউটফুল, সরি টু সে, যারা আইনটি পাশ করেছেন সংসদে, তার মধ্যে যদি আমরা 300 আসনের 350 জন এমপিকে আমরা আমলে নেই, আমি বলতে পারবেন না বা আমরা বলতে পারবো না যে 350 জনের মধ্যে 320 জনের আইনটি পড়েছেন কিনা। দুটো কারণে, একটি হচ্ছে যে আমার দেশে যারা আইন প্রণেতা হন, প্রশ্নটা অন্যদিকে চলে যায়, তারা দেখা যায় যে আইনটি ডিটেলস মন্ত্রণালয় থেকে একজন উপস্থাপন করেন আইনমন্ত্রী অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, এবং ট্রেজারি বেঞ্চে তারা বসেই থাকেন যে এটাকে পাশ করে দিবেন। অপোজিশনের ক্ষেত্রে এখানে এখন যে অবস্থা সেক্ষেত্রে না বলে এবং এটা ভাবি যে তারাও বসে আছেন যে একসঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। আপনি বলছেন যে টেকনোলজিক্যাল টার্মস সেগুলিকে তারা বোধগম্য, এবং যারা এটা করেছেন, আমি এটা কথা কেন বলছি যে একজন ব্যক্তি যতটুকু এক্সপার্ট হলে এই আইনটির ব্যাপারে কথা বলবেন বা এটাকে নিয়ে যত ডিটেলস আমরা কথা বলতে পারতাম, তাহলে হতো কি আমাদের দেশে আজকে ধরেন স্মার্টফোনের ব্যবহার বা ধরেন ল্যাপটপ দিয়ে সাইবার ক্রাইমের যে আলোচনা করা হয় বা অনলাইনে যে লুপহোলসগুলি আছে, এগুলির কিন্তু প্রয়োগটি খুব লিমিটেড। কারণ আমার দেশে হয়তো স্মার্টফোন ব্যবহার করছে ধরেন আপনি 1.5 কোটি মানুষ জনসাধারণত প্রয়োগ করছেন, বাট 1.5 কোটি লোকের মধ্যে কতজন সাইবার ক্রাইম নিয়ে তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে? আমার কথা হচ্ছে একটি আইন করে ফেললেন,
তার যদি আপনি জনসাধারণকে সেটা নিয়ে আপনি তাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ না করেন, তাহলে কিন্তু জনগণ কিন্তু আইনের ফাঁদে পড়ে যাবে। একটি সরকার জনগণমুখী একটি রাষ্ট্র কখনোই চাবে না জনগণকে আইনের ফাঁদে ফেলতে। তো সেই প্রয়োগের দিক থেকে আমি মনে করি যে তাদের সবার আগে উচিত ছিল এই আইনটি নিয়ে ব্যাপকভাবে কথা বলা। আমাদের একটা টেলিফোন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। অ্যাবসলিউটলি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি ময়মনসিংহ থেকে হুমায়ুন আহমেদ সৃজন বলতেছি। জি বলুন প্লিজ। জি, আমি একটু পারভেজ ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, উনি শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি পারভেজ ভাই, বর্তমানে বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন এবং ৫৭ ধারা নিয়ে মানুষের মনে যে একটা ভীতি তৈরি হয়েছে এবং এই আইনের যে আপনার প্রয়োগের যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা অনেকটা যারা বিরোধী দলে আছেন বা ইয়াতে আছেন তাদের ক্ষেত্রে বেশিটা এটা পরিলক্ষিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যায় না, টুইটারে কোনো মন্তব্য করা যায় না, করলেই ধরপাকড়। এই যে ভীতিটা, এই ভীতিটা কাটিয়ে তথ্য প্রযুক্তি আইনটা কতটুকু সফল হতে পারবে বলে আপনার মনে হয়, এই বিষয়টা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই বিষয়ে ফেরত আসছি, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাবো যে এই যে তথ্য প্রযুক্তি আইন অ্যাক্ট যেটা 2013-এ ইভেন্চুয়ালি ফর্মড হলো, এখানে সাইবার মানে শুধু কি সাইবার ক্রাইম নিয়ে এটা রিলেটেড, নাকি এখানে মেইন কি কি ক্রাইমস এটাকে কভার করছে সেটা যদি আমাকে একটু বলতেন। সুবিধার্থে আমি মানে আর্টিকেল 57-এ অনেক কি বলা আছে, তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে কথা বলছি। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যাহা মিথ্যা ও অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বৃত্ত হইতে পারেন, অথবা যাহার দ্বারা মানহানি ঘটে বা অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হবে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে, বা তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তা হইলে ইয়ার কার্য হইবে একটি ক্রাইম বা অপরাধ। এখন ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কির খেলার মধ্যে আমরা পড়ে গেছি। এখন ধরেন আপনাকে বললো যে যদি মানহানি হয়, যদি উস্কানি প্রদান করে, মানে হাউ ডু ইউ ডিফাইন যে মানহানিটা কার জন্য কতটুকু? সো ইট হ্যাজ টু বি আ স্টেটমেন্ট ফার্স্ট অফ অল, অ্যাবসলিউটলি which has to be বিং এ লয়ার ইউ নো দ্যাট যে আপনার জন্য যেটা মানহানিকর হবে বা আমার জন্য যেটা মানহানিকর হবে, একজন রাষ্ট্রের যিনি কর্ণধার বা রাষ্ট্রে যারা পরিচালনা করবেন, যারা আইন প্রণেতা হবেন বা যারা আইনকে যারা রেগুলেট করেন, তাদের মানহানিটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। এই জন্যই যে দে হ্যাভ টু অ্যাকোমোডেট মোর। একটি রাষ্ট্র কিন্তু অনেক বিশাল ব্যাপার। রাষ্ট্রের সরকার হচ্ছে সবচেয়ে শক্তিশালী অর্গান, আর তারই একটি বড় অর্গান হচ্ছে জুডিশিয়ারি। এখন এই জুডিশিয়ারির সঙ্গে যদি রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেটরকে আপনি যদি কনফ্লিক্ট লাগিয়ে দেন, এখন আমি একজন রাষ্ট্রের সিটিজেন হিসেবে, যেমন আর্টিকেল 39 সংবিধানে বলা আছে আমাকে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, আমি একজন নাগরিক হিসেবে আইনজীবী বাদী দিলাম, একজন নাগরিক হিসেবে কিন্তু আমি চিন্তাও করার স্বাধীনতা আছে, আমার বিবেক হ্যাজ বিন প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন। এখন আমার চিন্তায় দেখা গেল সরকার বলছে তার মানহানি হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন আইনজীবী হিসেবে হাউ ইউ ক্যান ডিফাইন ইউর ক্লায়েন্ট? কারণ সরকারের ভাবমূর্তি যদি এত অল্প হয় যে নাগরিক চিন্তা করলে সরকার পড়ে যায়, বা সরকারের ভাবমূর্তি এত দুর্বল হয় একজন নাগরিক তাকে কটূক্তি করলে সেই ভাবমূর্তির মধ্যে মানে ভেঙে যায়, বা সরকার সেই ভাবমূর্তিটিকে ধামা এবং চাপা মানে একটা বড় রকমের বস্তু দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই জিনিসগুলি খুব হযবরল অবস্থা সৃষ্টি হয়। আপনি শুধু একটি শব্দ প্রয়োগ করে দেখেন, আপনি যে সংবিধান এবং আইসিটি কোনটাকে আপনি প্রিভেল করবেন, এটা কিন্তু একটা ইনকনসিস্টেন্সির জায়গায় চলে এসছে। আমাকে আপনি সংবিধান দিয়ে বলছেন যে ইউ ক্যান থিঙ্ক হোয়াট এভার ইউ ফিল বেটার, স্কাই ইজ দ্য লিমিট। একজন নাগরিকের চিন্তায় আপনি কখনো ছন্দপতন করতে পারবেন না আনলেস ইজ হার্মফুল ফর দ্য গভর্নমেন্ট, নট গভর্নমেন্ট ফর দ্য কান্ট্রি। কারণ গভর্নমেন্ট তো ইটস পারসেপশন। আজকে গভর্নমেন্ট কোনো কিছু কিন্তু আজকে গভর্নমেন্ট 5 বছরের জন্য আছে, নেক্সট আরেকটা গভর্নমেন্ট আসতে পারে। আপনি কোনো কিছুই কিন্তু আপনি ফ্রেমওয়ার্কে ফেলে দিতে পারবেন না যে গভর্নমেন্টের এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে। তো এখানে কি আমরা যদি ইফ উই লুক এট দিস মানে ড্রাফটিং অফ দ্য অ্যাক্ট, স্পেশালি যে সেকশন 57 এর কথা বলছেন, এই ড্রাফটিং এ কি আপনি মানে বলতে চাচ্ছেন যে এখানে কি ড্রাফটিং এ কোনো প্রবলেম আছে যার কারণে এটা? না, আমি যদি পুরো ড্রাফটটা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে মানে একটা স্টেটমেন্ট হতে হবে, স্টেটমেন্টটা ডেফেমেটরি হতে হবে, এবং স্টেটমেন্টটা যদি অন্য কেউ পড়ে সেখানেও যদি তার কাছে ডেফেমেটরি মনে হয় তাহলে কিন্তু শব্দ আপনি ইউজ করেন উস্কানিমূলক।
এখন আমি বললাম আপনাকে দেখতে আপনি সবসময় সুন্দরী, বাট মাঝে মাঝে আপনাকে কুৎসিত লাগে। আপনাকে আমি সুন্দরী বললাম, ইস বাই ডিফল্ট ইউ আর বিউটিফুল, বাট যখন আমি বললাম মাঝে মাঝে কুৎসিত লাগলে আপনি মনে করলেন যে ওটা আমার জন্য মানহানিকর। তার মানে কি, ইউ ক্যান পিক অ্যান্ড চুজ। গভর্নমেন্টকে যে জিনিসটাকে আমি সাপোর্ট করলাম, গভর্নমেন্ট থিঙ্কিং যে এটা আমার জন্য অ্যাকোমোডেট, আমার জন্য এটা খুব প্রিফারেবল, ফ্রুটফুল এবং কানেক্টিং উইথ দ্য পিপলস। আর যেটা আমি গভর্নমেন্টে যেটা আমি একই ব্যক্তি যখন গভর্নমেন্টকে আমি একটা কাজের জন্য সমালোচনা করলাম, হুইচ বাই ডিফল্ট গভর্নমেন্ট হ্যাজ টু অ্যাকোমোডেট। কারণ একটা গভর্নমেন্ট যখন আমার কাছ থেকে কমপ্লিমেন্ট নিবে, দে হ্যাজ টু মানে থিঙ্ক যে তারা আমরা তাকে সমালোচনাও করব। এখন গভর্নমেন্টের প্রবলেম হয়ে যাচ্ছে বা আমাদের এই আইনের যে প্রবলেমটা, মানে এখানে আইনে কি আপনি বলছেন যে টেস্টটা কি, মানে যে টেস্ট টু ইভ্যালুয়েট ওয়েদার আ স্টেটমেন্ট ইজ ডেফামেটরি অর নট, না মানে এখানে কি কোনো অ্যাবসলিউটলি এর সাথে এগ্রি করে আরেকটা যেটা ডিসএগ্রি করা যায়, গভর্নমেন্টের প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট ইজ এটাকে খুব লিমিটেড করে ফেলেছে, মানে একটাতে মানে লটাতে খুব কনসাইজ। আমার কথা হচ্ছে কোনটাকে গভর্নমেন্ট প্রিফেল করবে, যদি তারা যদি মনে করে কনস্টিটিউশন ইজ দেয়ার, তাহলে ইউ হ্যাভ টু পোস্টপোন দিস ল। এটা হচ্ছে আমার কথা। কেন আমি বলছি, আবার প্রশ্নে ফেরত আসছে, আমাদের আরো একটা টেলিফোন রয়েছে, লাইনটা কেটে গেছে। জি না, আমি কোনটা বলার চেষ্টা করছি, যেমন ধরছে যে উস্কানিমূলক একটা টার্ম আছে, মানহানিকর একটা টার্ম আছে, আমি লিখেছি আপনি ব্যবহার করলেন, সেই টার্মটি আছে। এখন আমি ধরুন গভর্নমেন্টের পক্ষে লেখার জন্য আমি একটি শব্দ ব্যবহার করেছি গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য, কিন্তু ওটাকে ওই শব্দটিকে আপনি শেয়ারিং এর সময় আপনার মতো করে আপনি টুইস্ট করলেন, কিন্তু গভর্নমেন্ট, আমি যখন প্রথম ব্যক্তি যে লিখলো তাকে গভর্নমেন্ট এখানে ধরার চেষ্টা করছে। নট অনলি দ্যাট, প্রবলেমটি কোথায় আপনি দেখবেন, আমি আপনাকে খুব একটু মানে বিস্তারিত বলে দিই এক সেকেন্ডের মধ্যে। যেমন পেনাল কোডের 177 ধারায় বলা আছে কি, আরো একটা ফোন আসছে, আমরা আবার ফেরত আসছি। হ্যালো 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 জি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, আমি সিভিল ম্যাটার একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আজকে আপনাদের টপিকের সাথে কি এটা আজকে মিলবে? আচ্ছা, আপনি বলুন, প্রশ্নটি বলুন, দেখি আমরা এটা আনসার দিতে পারি নাকি এই মুহূর্তে। মানে প্রশ্নটা হচ্ছে মানে একটা জায়গা সংক্রান্ত ব্যাপার। জি, এখন এই সম্পত্তি ব্যাপারে মানে এটা 5 জনের নামে আছে। আচ্ছা, তো প্রথমে সম্পত্তিটা ছিল পিতার নামে, পিতা তার স্ত্রীকে দিয়েছিল। আচ্ছা, সেটা একটা কোর্টের রায়ের মাধ্যমে, মানে দানপত্র না, কিন্তু সেখান থেকে তার 5 সন্তানের নামে সেটা একদম জারি হয়েছে, নাম জারি হয়েছে। কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন আমার। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। সেখানে একটা ছোট প্রশ্ন, মেইন যে পিতা ছিলেন তার আরেকজন সন্তান ছিলেন পূর্বের স্ত্রী। আচ্ছা, অন্য এক ওয়াইফের দুজন স্ত্রী ছিল, অনেক আগে মারা গেছেন। পূর্বের স্ত্রী একজন সন্তান ছিল। জি, তো এখন তার নামে ওখানে কোনো নাম জারিতে তার নাম উল্লেখ নেই, তাই তো? আচ্ছা, এখন 5 জন বা 6 জন যে পুত্র আছেন, এখন তারা এইটা সম্পত্তি নিয়ে কিছু কাজ আগাতে চাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমার যে প্রশ্নটা, মানে কোন রকম কাজ করতে গেলে আমাদের দেশে আমার একটা সমস্যা দেখা যায়, একটা রিট কেস করলেই এটা ইনজাংশন হয়ে যায়। এখন সেই ধরনের কোন সমস্যার সম্মুখীন হতে পারে কিনা, এটার ব্যাপারে আপনার কাছে আমার প্রশ্ন, যে রিট করলেই সেটা কি এফেক্টিভ হবে কিনা কোর্টে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমি যে বললাম যে আগে কোন সন্তানের যে তার কোনো নাম নেই, সে ওয়ারিশ হিসাবে সে কোনোভাবে সেখানে কি কোনো রাইট সেখানে উপস্থাপন করতে পারবে কি, কোর্টে কি তার এফেক্টিভ হবে কিনা, এটা আমাকে একটু কাইন্ডলি যদি বলে রাখেন। ধন্যবাদ আপনার প্রশ্ন। আমি একটুখানি দর্শকের সুবিধার্থে, আমার মনে হয় যে উনি একটুখানি হয়তো মানে আইনের প্রয়োগটাও বোঝেননি, উনি আলাপ করছেন একটা সিভিল ম্যাটার নিয়ে, ওখানে উনি মানে হঠাৎ করে বলে ফেলেন যে এটা রিট করলে কোনো সলিউশন হবে কিনা। আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আসলে সিভিল যে ম্যাটার, যেটা ব্যাপারে উনি আলোচনা করলেন সম্পত্তিগত ব্যাপার, সেখানে কোনো রিটের কোনো প্রক্রিয়া নেই। এটা প্রথমত ব্যাপার হচ্ছে এটা। উনি বলেছেন রিট করলে ইনজাংশন, রিট এবং ইনজাংশনের সাথে কোনো সম্পর্ক আদৌ
আদৌ নেই, আমরা সেটাও জানি। সো আপনারা জেনে যে বেটার হবে সেটা হচ্ছে যে অবশ্যই দেয়ার ইজ এ রেমেডি। আপনি একটা সম্পত্তি ভাগ বাটোয়ারার কথা বলেছেন, কারা পার্টিসিপেট করতে পারবে, কারা এখানে সম্পত্তি অংশীদার হবে, সেই কথাটি বলেছেন আপনি। খুব বেটার হবে আপনার জন্য আপনি কোনো একজন দক্ষ বা যিনি এক্সপিরিয়েন্স, যিনি অভিজ্ঞ লয়ারের শরণাপন্ন হয়ে এই ব্যাপারটি বিস্তারিত তার সঙ্গে কথাবার্তা বললে উনি আপনাকে একটা সুন্দর সমাধান দিতে পারবেন। তারপরে আমরা মনে করি আপনাকে, আপনি যেটা বলছেন অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে একজন নাগরিকের আইনগত যত সমস্যা আছে তার সমাধানের জন্য দেশে আইন আছে। সুতরাং আপনি যদি আদালতের দ্বারস্থ হন, একজন লয়ার দ্বারস্থ হন, অফকোর্স হি উইল গিভ ইউ দ্য গুড অ্যান্ড বেটার সলিউশন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমি দর্শকের একটা যে প্রশ্নটা প্রথম একটা এসেছিল, আরেকটা প্রশ্ন এসেছে। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, বলুন প্লিজ। আমি চট্টগ্রামের ঢাকা অর্ধেক দেওয়ানবাজার থেকে বলছিলাম। জি জি জি, বলুন প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম আলী জনি। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে আপনার বিশেষ করে এখানে সিভিল এবং আপনার ক্রিমিনাল সাইডের আলোচনা হচ্ছে। আমি ক্রিমিনাল সাইডের একটা প্রশ্ন করব। আমরা তথ্য ও প্রযুক্তি আইন নিয়ে কথা বলছি আজকে। আপনি সিভিল আর ক্রিমিনাল ম্যাটার কোথায় পেলেন আমি জানি না, বাট আপনার যে আপনার প্রশ্নটি বলুন প্লিজ। শুনি আমরা। আচ্ছা, বলছি আমি। জি, বলছি। সেটা হচ্ছে আপনার ক্রিমিনাল, বিশেষ করে ইয়াবা টাইপের যদি 500-200 যদি ধরা পড়ে, ঠিক সামনে সে হঠাৎ করে রিট পিটিশন দিয়ে ওই জামিন পেয়ে যায়। এটা যেন নন অ্যাভেলেবল, তারপরে কিন্তু জামিন পেয়ে যায়। জি, গ্রাউন্ডসটা দেখে কিভাবে এটা জামিন পেতে হয়, এই প্রশ্নটা। আচ্ছা, ধন্যবাদ আপনার দর্শক। আপনি ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্নটি করেছেন। আসলে কোনো মানুষের রিট পিটিশন দিয়ে ইয়াবার সংক্রান্ত কোনো মামলায়, ফৌজদারি কোনো অপরাধে জামিন পাওয়ার কোনো বিধান আমার দেশে নেই, সারা বিশ্বের কোথাও নেই, আমার দেশেও নেই। প্রথমত এটা হচ্ছে। আর আপনি যে পরিমাণ ইয়াবার কথা বলেছেন, পরিমাণ যদি কমও হয়ে থাকে, এটা একটা শাস্তিযোগ্য আমলযোগ্য অপরাধ, এবং সেটা অবশ্যই ফৌজদারি কার্যবিধি প্রণালী অনুযায়ী এই বিচারটি হওয়ার কথা। এখন যে সংশ্লিষ্ট যে মাননীয় আদালত যে ওনাকে যে জামিন দিয়েছেন, কি কারণে দিয়েছেন এবং মামলার নথিতে কি বলা আছে, অভিযোগপত্রে কি বলা আছে, যেহেতু আমরা বিস্তারিত জানি না, শুধু এই ব্যাপারে আদালতের আদেশের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। তবে আপনার এটুকু বুঝি আপনার উত্তরে বা আপনার প্রশ্নতে যে আপনি হয়তো ক্ষুব্ধ যে কেন উনি আসামিটি জামিন পেয়েছেন। যে কোনো ব্যক্তিরই কিন্তু জামিন পাওয়ার অধিকারটা কিন্তু তার বেসিক রাইটস, বা জামিন পাওয়ার অর্থ না যে সে মামলাটি শেষ হয়ে গেল, বরং জামিনটা হচ্ছে খুব বেসিক বা একবারে মৌলিক জিনিস। এটা যে কোনো অপরাধীর ক্ষেত্রেই সে একটা ইন্টারিয়াম টাইমের পরে সে জামিন পেতেই পারে। শুধু আমার মনে হয় যে এখানে সংক্ষুব্ধ হওয়ার কিছু নেই, বরং বিচারটি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা বা বিচারটি ত্বরান্বিত হচ্ছে কিনা সে ব্যাপারে আপনারা প্রচেষ্টা নিতে পারেন বলে আমি বিশ্বাস করি। আর একটি ব্যাপার আমি তুলতে চাই, যে দর্শক প্রথমে প্রশ্ন করেছিলেন ময়মনসিংহ থেকে একজন, উনি বলেছিলেন যে আর্টিকেল 57 প্রয়োগের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখবেন এই বিচারের সাজা হচ্ছে মিনিমাম হচ্ছে 7 বছর, সর্বোচ্চ 14 বছর, এবং আর্থিক জরিমানা হচ্ছে 1 কোটি টাকা। আচ্ছা, সর্বোচ্চ 14 বছর হচ্ছে শাস্তির বিধান রয়েছে, আর বলছেন সর্বোচ্চ মানে ফাইনান্সিয়াল সর্বনিম্ন 7 ইয়ার্স। মানে আপনি যদি মানে কথা বলছি এরকম যে আপনি সরকারের বিরুদ্ধে একটা বিশাল একটা উপন্যাস লিখলেন, সেই উপন্যাস যদি আপনি অনলাইনে প্রকাশ করেন, সেই উপন্যাসের জন্য যদি আপনাকে সাজা দেওয়া হয় সর্বোচ্চ পরিমাণ, আর একজন ব্যক্তি শুধু সরকারকে যদি অনলাইনে লেখে তুই চোর বা পুরো সরকার মহাচোর, এই এক লাইনের শব্দের জন্য আর পুরো উপন্যাসের জন্য আপনি মিনিমাম তাকে ওই 7 বছরের নিচে আপনি তাকে অ্যালাউ করতে পারছেন। আচ্ছা, সো মিনিমাম 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট এন্ড 1 করোড় টাকা জরিমানা। 1 করোড় টাকা জরিমানা। এটা এখন প্রশ্নটি হচ্ছে যে এখানে কিন্তু ব্যাপারটা এইজন্য ইনকনসিস্টেন্ট বলছি, এবং আরেকটি সমস্যা হচ্ছে অজামিনযোগ্য। জি, অজামিনযোগ্য মানে যখন মামলাটি শেষ না হবে তখন পর্যন্ত তাকে আপনি আইনের আওতায় রাখছেন, নন বেইলেবল, ভেরি স্ট্রিক্ট, আমলযোগ্য এবং নন বেইলেবল। তার মানে কি ব্যাপারটি কি দাঁড়াচ্ছে, আপনি একজন মার্ডারার হিসেবে একজনকে খুন করে ফেললেন, আপনি একজন ব্যক্তি, আমাদের দেশে যেটা জানি যে আমরা যদি কোনো ব্যক্তিকে ট্রেসপাসিং করে তার সম্পদের হানি হয়, তার ক্ষেত্রে তার সর্বনিম্ন হচ্ছে 24 ঘন্টা সাজা আর 3 দিনের শাস্তি। তো আপনি এখন সমস্ত মামলায় আমার দেশে তার চেয়েও আপনি এটাকে সুপিরিয়র ল বানিয়ে ফেলেছেন। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি হেলতে পারবেন না, আপনি দুলতে পারবেন না, আপনি বলতে পারবেন না, শুনতে পারবেন না। তাহলে আপনি পাল্টা প্রশ্ন করতে পারি, আমি তাহলে কি করতে পারবো? আপনি কিও করতে পারবেন না। মানে আইনটি হয়ে গেছে ওই জায়গায়। এখন আমার কথাটি হচ্ছে যে সরকার তো এই জনগণের জন্যই আইনটি করেছে, আর
একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে এই পর্যন্ত আইসিটি অ্যাক্টে যতগুলি বিচার মানে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হয়েছে সবগুলি আমরা শুনেছি যে সরকারের যিনি প্রধান তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটাও আমার কাছে খুব আশ্চর্য লাগে যে আমার দেশে শুধু না, তৃতীয় বিশ্বের যারা দেশ চালাবেন, যারা সরকারে থাকবেন, তারা তো অনেক সমস্যাকে অ্যাকোমোডেট করে এন্টাইটেল করি, তারা অ্যাডাপশন করি, তারা কিন্তু পাওয়ারে বসবে। রাইট। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে সাইবার ক্রাইম রিলেটেড কোনো মামলা হলে সেটা অ্যাকচুয়ালি কোন কোর্ট থেকে? এটা সাইবার আদালত আছে আমার দেশে, প্রতিটা জেলাওয়ারি কোর্টে একটি করে হওয়ার কথা। এখনো দেশের প্রত্যন্ত 68টা জেলা, সব জায়গাতে এখনো হয়নি, বাট এটা ঢাকাতে এখন চলছে। বেসিক্যালি সব মামলা এখন পর্যন্ত ঢাকাতেই পার্টিকুলারলি চলছে। একটা দ্বিতীয় সহকারী জজ আদালতের এখতিয়ার, যিনি ক্ষমতা সম্পন্ন, এরকম একজন ব্যক্তি এই মামলাটি পরিচালনা করতে পারেন এবং পার্টিকুলারলি তাকেই দায়িত্বটি দেওয়া হয়েছে। রাইট। তো এখানে যদি ধরেন এখানে ডেফেমেটরি স্টেটমেন্ট আমরা তো বললাম যদি সরকারের ক্ষেত্রে হয়, যদি কোনো পার্সোনাল কোনো মানুষের ক্ষেত্রে কোনো ডেফেমেটরি স্টেটমেন্ট একই প্রযোজ্য। আচ্ছা, তো এখানে যদি প্রবলেমটি হচ্ছে কোথায়, এখানে এমন একটি আইন যেটা পুলিশ করবে, এন্টারটেইন করবে, মানে পুলিশ বুঝবে আপনার মানহানি হয়েছে কিনা। এটা পার্সোনাল লেভেলে হোক, আবার রাষ্ট্র লেভেলেও যদি হয়। হ্যাঁ, এটা আমি আপনাকে সম্বন্ধে একটা মন্তব্য করলাম, আপনি ধরে নিলেন যে আপনার মানহানি হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। আপনার মানহানি আর আমার মানহানি একরকম না, আনলেস দ্যাট পার্টিকুলার পুলিশ অফিসার সে যদি না ফিল করে যে আপনার মানহানি হয়েছে। তার মানে কি, আপনার মান, প্রধানমন্ত্রীর মান, একজন রিকশাওয়ালার মান বা একজন সাধারণ জনগণের মান, এই মানের ব্যারোমিটারটা ঠিক করে দিবেন একজন পুলিশ অফিসার। আমার আপত্তিটা হচ্ছে ওই জায়গায়। তার মানে কি, পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি, তার মানের সমকক্ষতাটা নিয়েই আমার দেশে রাষ্ট্র পরিচালিত হবে। আচ্ছা, সেখানে একটা ডিস্টারবেন্স আছে। আইনটা তো বলে দেওয়া হয়নি যে প্রধানমন্ত্রীর জন্য এক আইন, আপনার জন্য এক আইন, কিন্তু ইকুইট বিফোর দ্য ল, সবার জন্য একই আইন। তো সেখানে একজন পার্টিকুলার পুলিশ অফিসারকে চিন্তা করতে হবে যে প্রধানমন্ত্রী ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কিনা, ব্যারিস্টার পারভেজ আহমেদের হলো কিনা, অথবা আরেকজন অন্য ব্যক্তির হলো কিনা। এখানে হচ্ছে আমার প্রথম আপত্তি। দ্বিতীয়টি, আপনি আসুন যে এখানে বলা হচ্ছে যে অনধিক 1 কোটি টাকা জরিমানা। রাইট। মানে একটা কথা আছে না যে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখি 40,000। যখন আপনি 1 কোটি টাকা জরিমানা করে ফেলেন, তখনই কিন্তু আইনটা একটা ভেগলতে পরিণত হয়। কেন আমি কথা বলছি, আপনাকে বলা হলো যে আপনি যদি আমার এই সরকারের এই নিয়মগুলি না মানেন, তাহলে আপনাকে আগামীকালই আমেরিকাতে নির্বাসন পাঠানো হবে। তো ইউ উইল লাভ টু ডু দ্যাট ক্রাইম, যে আপনাকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া মানে তো ইউ আর গেটিং দ্য ভেরি গুড বিগ অ্যান্ড গুড অপরচুনিটি। তো আমার কথা হচ্ছে, সরকার যখন বলা হয় যে 1 কোটি টাকা জরিমানা, তখনই এই মামলাটি বা এই আইনটি নিয়ে সন্দেহ হয়। কারণ একজন ব্যক্তির বলা হয়নি যে এটিএন বাংলার মালিক বা এনটিভির মালিক অথবা স্কয়ার গ্রুপের কোম্পানির মালিক এই সাজাটি ভোগ করবেন। এখানে তো আইনটি সবার জন্য আছে। আমরা আবার একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তির এফোর্ড করার ক্যাপাসিটি আছে কিনা, যে 1 কোটি টাকা জরিমানা সে দিতে পারবে কিনা, সেটা একটা ইটস নট এন্টারটেইনড ইন দ্য ল। হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাইট। আমাদের আরো ফোন আছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, ইলিয়াস চৌধুরী। জি, বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। যে আমার প্রশ্ন হলো, আমি কি ফেসবুকে সরকারের ব্যক্তিগতভাবে কোনো সমালোচনা করতে পারি? আবার প্রশ্নটি বলুন প্লিজ। আমি ধরুন সামাজিক ফেসবুকে সরকারের কোনো সমালোচনা করতে পারি কিনা, যেমন পেট্রোলের দাম বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার আরো ফোন আছে, সেগুলো নিয়ে নিই। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম একটা সিভিল কোডের ব্যাপার নিয়ে। জি, বলুন প্লিজ। তো ব্যাপারটা হলো যে আমি হলো একটা জমি কিনছিলাম। জি। তো সে জমিটা হলো প্রথমে আমি মাইপটা নিয়ে নিয়েছি, জমিটা যার থেকে কিনছি। জি। সে আমাকে জমিটার মাইপটা বুঝিয়ে দেয়নি। দলিল করার পরে আমি দেখলাম যে জমিটা ওখানে অনেক কম। আচ্ছা। সে এখন আপনার গরিমসি করতেছে, সে জমিটা মানে স্বামীর যে জায়গাটা কিনছি সঠিক জায়গাটা সে এখন বুঝিয়ে দিতে চাচ্ছে। তারপর বললো যে আপনি আগে ম্যাচটা নিলেন না কেন। এখন এই ব্যাপারে কি কোনো আইনগত ব্যবস্থা আমি নিতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমাদের আরো একটা ফোন আছে, একসাথে সব ফোনগুলো নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। কেটে গেছে। তো দর্শক যেটা বলছেন যে
সরকারের সমালোচনা তো যে কোনো ব্যক্তি করতে পারে, বাই ডিফল্ট সরকার ডিজার্ভ যে তাকে সমালোচনা করে সরকারকে সঠিক পথে দেশ পরিচালনা করতে সাহায্য করবে। আমরা যদি আইসিটি অ্যাক্টের খুব মানে অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে চাই যে কেন সরকার এটা করেছে, আমার মনে হয় যে এখানে যে দুর্বলতাগুলি আছে সেখানে প্রধান কারণটি হচ্ছে এরকম যে যারা করেছে তারা হয়তো সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সরকার এখানে ইট ইজ নট এক্সস্টেড, মানে আসে না যে পুরো জিনিসটাকে কনসাইজ করে কমপ্লাই করে তারপরে জনগণকে এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে তারপরে আইনটাকে ইমপ্লিমেন্ট করা। আমি মনে করি যে এখানে দেখবেন আমি যে কথাটা একটু আগে বললাম পুলিশ অফিসারকে নিয়ে, যে এটাই কিন্তু একটা বড় অসঙ্গতি যে একটা পুলিশ অফিসার ডিসাইড করবে কার মানহানি হলো কি হলো না। তারপরে আপনি সেকেন্ড আসুন যে আমরা জানি যে আইনের চোখে যখন পর্যন্ত এটা প্রুভ না হবে হি উইল বি রিমেইন ফ্রি, নট অনলি ফ্রি বাট অলসো হি উইল বি রিমেইন অ্যাজ এ ইনোসেন্ট পারসন। রাইট। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নট নেসেসারিলি, এখানে বরং একজন ব্যক্তির অপরাধটি সংগঠিত আমার কাছে পুলিশ অফিসারের কাছে মনে হওয়ার সঙ্গে সঙ্গেই হি নট ইভেন নিড টু গেট দ্য পারমিশন ফ্রম দ্য কোর্ট। কোর্টের কাছে তার কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, সে ডিরেক্টলি তাকে অ্যারেস্ট করতে মামলা করতে পারছে, অ্যারেস্ট করতে পারছে এবং অ্যারেস্ট করার পর তাকে বলতে হচ্ছে বা সে বলতে পারছে যে তুমি লিখেছো বাবা আমি রাধাচরণ, সেজন্যই আমি মানহানি হয়েছে, এই জন্য তোমার এটা তুমি পুলিশ কাস্টডিতে থাকবা। তো এই যে কথা আমি একটা শব্দ প্রয়োগ করেছি, সেই শব্দতে আমিও জানি না যে আরেকজনের মানহানি হলো কিনা, বাট পুলিশ অফিসারের মনে হলো তার মানহানি হয়েছে, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, কোর্টে সোপর্দ করলো, কোর্ট আমাকে যেহেতু এটা 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 আমলযোগ্য অপরাধ এবং আমাকে কোর্টে নন বেলেবল অফেন্স, সো আমি যতক্ষণ পর্যন্ত মামলাটি নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আটকাদেশ আমার বিরুদ্ধে বহাল। সো এখানে একটা আনফেয়ারনেসের একটা বিশাল ব্যাপার ট্রিটমেন্টের ব্যাপার আছে। সেকেন্ডলি যেটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, দ্যার ইজ নো টাইম ফ্রেম। আচ্ছা, আপনি যখন তাকে অ্যারেস্ট করলেন, যদি এমন হতো যে উইদিন 4 days, 5 days, 10 days, 20 days, 90 days জাস্ট মানে শেষ হয়ে যাবে, সো হ্যাঁ আপনি গিলটি অথবা ডিসচার্জ একটা হয়ে যাবে। জি, ইটস নট লাইক দ্যাট অ্যাট অল। আচ্ছা, সো এটা এখানে কোনো মানে বলাও নেই যে কতদিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে। আচ্ছা, সেখানে আরেকটা এমন একটু মানে অদ্ভুত এবং উদ্ভট আইন নিয়ে আমরা কথা বলছি। রাইট, সেখানে আসলে বিশাল একটা স্কোপ আছে অ্যাবসলিউটলি এখানে মানে গভর্নমেন্টের টু রেকটিফাই, জনগণকে হয়রানি করার এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি কারোর উপরে বিদ্বেষপ্রসূত মনে করে যে অমুক ব্যক্তিকে বা অমুক সংগঠনকে বা অমুক একটি সম্প্রদায়কে আমরা তাকে হয়রানির শিকার করব, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশাল একটা সুযোগ, এটা একটা ওয়েপন হিসেবে কাজ করতে পারে এবং এখানে আসলেই মনে হচ্ছে যে গভর্নমেন্ট একটা ইন্টারভিন করে এটাকে ঠিক পথে নিয়ে আসে। এই ক্ষেত্রে একটি জিনিস আমি যেটা মনে করি আশাব্যঞ্জক, আমরা দেখেছি লাস্ট টাইম যখন এটার খুব ব্যাপক ব্যবহার হয়েছে, একজন আমার দেশের খুব প্রথিতযশা সাংবাদিক, উনি জনকণ্ঠে কাজ করেন। আবার প্রশ্নে ফেরত আসার আরো ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন প্লিজ। আপনার টিভির ভলিউমটি কমিয়ে তারপর কথা বলুন আমাদের সাথে। আমি একটা সিভিল মামলার ব্যাপারে কথা বলবো। আচ্ছা, আমার মানে মামলাটা হলো আমাকে জোরপূর্বক একটা বিবাহ ব্যাপারে আমাকে সমাজে করা হয়েছিল, তবে মামলাটা এখন বর্তমানে কোর্ট থেকে খারিজ হয়েছে। আমরা ব্যাপারটা কি বুঝলাম না, আপনাকে কিসে ফোর্স করা হয়েছিল? জি, আমাকে বিয়ের ব্যাপারে জোরপূর্বক বিয়ের ব্যাপারে ফোর্স করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, জি জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে কোর্ট থেকে একটা নারী নির্যাতন মামলা করা হয়েছিল। আচ্ছা, তো সেখানে কোর্ট থেকে সেটাও খারিজ করা হয়েছে, খারিজ করে দিয়েছেন জজ মহোদয়। জি, এখানে আমি যে মানে নির্দোষ প্রমাণ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমি যে বাদী আমাকে এই মামলার জড়েছে, আমি তার ব্যাপারে কি কোনো মানহানি মামলাকে দিতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এক্ষেত্রে দর্শক যে প্রশ্নটি করলেন তার প্রশ্নটি হচ্ছে যে একটি ফৌজদারি মামলায় সে নিরাপদভাবে কোর্ট থেকে খালাসপ্রাপ্ত হয়েছে, তাকে হয়রানি করার উদ্দেশ্যে, এবং তিনি কোর্ট কর্তৃক নিরাপদ কি বলবো এটাকে, সে মানে দোষী সাব্যস্ত হয়নি, সো সে এখন একুইটেড পেয়েছে, সেই জন্য সে চাচ্ছে যে মানহানি মামলা করতে পারবেন কিনা। আপনাকে একটা কথা বলি দর্শক, যে আপনার জন্য অবশ্যই
মানহানি মামলা করার সুযোগ রয়ে গিয়েছে। শুধু মানহানি মামলাই না, আপনি কোর্টের কাছে যে আদালত আপনাকে বেকসুর খালাস দিয়েছে, আপনি সেই আদালতের কাছে একটি প্রেয়ার রাখতে পারেন যে উনি যে মিথ্যাভাবে অযৌক্তিকভাবে আপনার বিরুদ্ধে মামলাটি দিয়েছে, দীর্ঘ যে বর্ষ সময়টি চলেছে, আপনি তার এই সংশ্লিষ্ট কোর্টে যে কোর্ট থেকে আপনি খালাসপ্রাপ্ত হচ্ছেন এই কোর্টের কাছে আপনি আবার প্রতিকার পাইতে পারেন এই ব্যাপারে সংখ্যাসহ। রাইট। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আমাদের আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আটকে গেছি। কিন্তু আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।